জয়পুরহাটে ট্রেন বাস সংঘর্ষে নিহত 12, রেলগেটে ছিল না গার্ড, তদন্তে দুটি কমিটি। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতার 3, কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জের, বলছে পুলিশ। স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপির আঁতাত, মন্তব্য কাদেরের। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা, বললেন হাফিজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জয়পুরহাটে বাস ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় 8 ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে চালু হয়েছে সারা দেশের রেল যোগাযোগ। এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার সময় রেলগেটে কোনো গার্ড ছিল না। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজরিনের রিপোর্ট। শনিবার সকাল 7:45 পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাস বাঁধন পুরানো পৈল রেলগেট এলাকায় এলে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। যখন আমরা বিকট একটা শব্দ পেলাম, আমরা বাইরে আসে দেখি যে ওই পুরানো রেলগেট থেকে বাঁধন নামে একটা বাস বগির সামনে আটকানো আছে ট্রেনের। ট্রেনটা জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এই যায় আমার গেটের যায় দেখেছি কতগুলো মানুষ ধকধকাচ্ছে। গেট না নামানোর কারণে মূলত এই দুর্ঘটনা ঘটে। আমার ফ্রেন্ড নাম হচ্ছে রাব্বি, তার বড় ভাই বাবু ভাইয়ের সঙ্গে গেছিল ঢাকায় গরিবত্তি সংক্রান্ত একটা বিষয়ে দুর্ঘটনায় সে আর তার ভাই দুজনেই মারা যায়। ফায়ার সার্ভিস 12 জনের মৃতদেহ উদ্ধার করে। স্পটে আমরা 10টা ডেড বডি মারা গেছে স্পটে এবং 6 জন হাসপাতালে দিয়ে আসছে। নিহতরা সবাই। আহতদের প্রথমে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের পাঠানো হয় বগুড়ায়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রেল কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেল ক্রসিংয়ে যখন রেল গাড়িটি পার হচ্ছিল তখন লাইনম্যান বা কারো কোনো গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি এবং তার বিরুদ্ধে যদি গাফিলতি পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর থেকে 3 গেটম্যানের সকলেই পলাতক। ধারণা করা হচ্ছে সে সময় দায়িত্বরত গেটম্যান ঘুমিয়েছিলেন। এরই মধ্যে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ও আহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 এবং পৌরসভা মেয়রের পক্ষ থেকে 10,000 টাকা করে অনুদান দেয়া হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাচ্চু নামে আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মামলায় সন্দেহভাজন অভিযুক্তদের ধরতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় মূল পরিকল্পনাকারী আনিসুর রহমান আনিসকে। পরে তার দেয়া তথ্যে সবুজ হোসেন ও হৃদয় আহমেদ নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ। কলেজের কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছে তাদের সাথে দ্বন্দ্ব আছে। সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই কারণে হয়তো ভেঙে ফেলা হতে পারে। ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আনিসের নাম আসায় সংগঠনের ভেতরে সমালোচনা শুরু হয়। বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা যুবলীগ। যদি এটা করে থাকে তাহলে এই ঘটনার জন্য সে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে, এর জন্য দল দায়ী থাকবে না। এই ব্যক্তির দায় দল কোনোদিন নেবে না এবং এই দলের সাথে বিএনপি জামাতের যে সমস্ত নেতাকর্মীরা যদি কেউ গিফটেমারি থাকে তাদেরকেও আমরা তদন্ত করে দল থেকে বহিষ্কার করব। এদিকে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শহরে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন অপশক্তি এই পার্টিতে অনুপ্রবেশ ঘটেছে এবং তারা এই সমস্ত প্রতিষ্ঠানের দখলদারিত্ব নেওয়ার জন্য তারা এই একে অপরের উপর এই যে আক্রোশ, সেই আক্রোশেরই শিকার হয়েছে বিপ্লবী বাঘা যতীন। যে অপরাধী যেই হোক তার বিচারের আওতায় এনে তার প্রকৃত
শাস্তির ব্যবস্থা করা। বৃহস্পতিবার রাতে কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিগত দিনের 5 ডিসেম্বর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিএনপিতে কিছু মুক্তিযোদ্ধা থাকলেও স্বাধীনতার চেতনাকে চ্যালেঞ্জ করা হলে তারা প্রতিবাদের সাহস দেখাতে পারে না, এমন কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশ উন্নয়ন অগ্রগতির ধারায় এগিয়ে গেল বিএনপির কাজ শুধুই বিষোদ্গার করা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। অস্থিতিশীলতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপি আঁতাত করছে বলেও উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয়, তখনও বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলার সাহস দেখাতে পারে না। আবার বলে মুক্তিযোদ্ধা বেশি তাদের দলে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ভোটে অংশ নেয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এদিকে বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, উন্নয়ন অগ্রগতিকে পিছিয়ে দিতেই বিষোদ্গার করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের নেতৃবৃন্দ ক্রমাগতভাবে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। তাদের বিভ্রান্তি জনগণের মধ্যে ছড়ানোর অপচেষ্টা করে কোনো লাভ হয়নি। এ সময় বাংলাদেশ বেতার অ্যাপস ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন। নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন যুগ্ম মহাসচিব ভুল বার্তায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রোটোকল ও সৌজন্যতাবোধের ব্যত্যয় ঘটিয়েছেন। সাইদুল ইসলামের রিপোর্ট। গেল 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা শেষে বিএনপি নেতাকর্মীদের একটি দল পুরনো পল্টন মোড় ও 0 পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে বিক্ষোভ করায় দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও হাফিজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে সকালে সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন বলেন, আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়ে হতবাক হয়েছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। দলের ভাইস চেয়ারম্যানকে একজন যুগ্ম মহাসচিব এমন কঠিন আক্রমণাত্মক ভাষায় কৈফিয়ত তলব করায় অপমানিত বোধ করছেন বলেও জানান তিনি। বলেন, এর মধ্য দিয়ে প্রোটোকল ও সৌজন্যের ব্যত্যয় হয়েছে। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি মহল সক্রিয়। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি। বিদ্যুৎ খাতে সংস্কার না হলে এত উন্নয়ন হতো না বললেন প্রতিমন্ত্রী। সামনে চ্যালেঞ্জ মত অর্থনীতিবিদদের। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশের সংবাদে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন 42 বিশিষ্ট নাগরিক।
নুরুল হুদা কমিশন দায়িত্ব গ্রহণের পর গুরুতর অসৎ আচরণ ও আর্থিক দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে বলে পর্যবেক্ষণ তাদের। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান বিশিষ্ট নাগরিকরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয় 2017 সালের ফেব্রুয়ারি মাসে। নানা সময়ে এই কমিশনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠে। গত 14 ডিসেম্বর কমিশনের অভিযোগ তুলে ধরে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয় 42 বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে জানাতে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিতে পারবেন একমাত্র রাষ্ট্রপতি। অভিযোগের তালিকায় শীর্ষে আছে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অনিয়ম, ইসিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় 4 কোটি 8 লাখ টাকার অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে 3 জন কমিশনারের 3টি গাড়ি ব্যবহার। এছাড়াও ইভিএম ক্রয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বর্তমান কমিশনের অধীনে সিটি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই অভিযোগের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এই তদন্তে আমাদের উত্থাপিত অভিযোগগুলি সত্যি প্রমাণিত হবে। সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের পদ থেকে অপসারণ করতে পারবে। নির্বাচন কমিশন এই বিজয়ের মাসে আমি একটা জোর দিয়ে বলবো যে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের সংবিধান রচিত হয়েছে, বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তাদের এখন সরে দাঁড়ানোই সমীচীন হয় বলে আমি মনে করি। বর্তমান কমিশনের দুর্নীতি অতীতের রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানকেও এ বিষয়ে অবহিত করা হবে। যতদিন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত না হয় ততদিন পর্যন্ত যারা কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনার তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে অপসারণের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজেরা, এবং কেউ কেউ হয়তো বা নৈতিক অবস্থান থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে আমরা মনে করি। আবেদনের পক্ষে ইতিবাচক সাড়া পাবেন বলে আশাবাদ বিশিষ্ট নাগরিকদের। আগে হলে হয়তো আমরা 2-3টা স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কুইক রেন্টাল সহ বিদ্যুৎ খাতে সংস্কার না হলে এত উন্নয়ন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তবে বিদ্যুৎ খাতে সফলতা আসলেও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মন্তব্য অর্থনীতিবিদরা। আর দুর্বলতা কাটিয়ে জ্বালানি খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহি। তহিদুর রহমানের রিপোর্ট। এই জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এফইআরবির এই অনলাইন আলোচনা। উক্ত সময়ে যে আমাদের যে ফুয়েল মিক্স ছিল, বিজয়ের 50 বছর ও বিদ্যুৎ খাতের অগ্রযাত্রা শীর্ষক এই অনলাইন আলোচনায় বক্তারা বিদ্যুৎ খাতের নানা অগ্রগতি ও পিছিয়ে পড়ার কথা তুলে ধরেন। সরকারকে যদি পলিসি মেকিং এ আমরা কোনো ধরনের সাপোর্ট দিতে পারি। 2009 সালে 47% মানুষ বিদ্যুৎ পেলেও 2020 সালে 99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। 2009 সালে বিদ্যুতের গ্রাহক ছিল 1 কোটি 8 লাখ, আর 2020 সালে গ্রাহক দাঁড়িয়েছে 3 কোটি 89 লাখ। আর 2009 সালে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি। 2020 সালে এসে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে 140টি। অনেকে লিকুইড ফুয়েল নিয়ে কথা বলেন, রেন্টাল পাওয়ার নিয়ে কথা বলেন, তাদের মাথায় ধারণাই নাই যারা কথা বলেন এই বিষয় নিয়ে। এই সময় যদি এগুলো না আনা হতো এবং শর্ট টার্ম প্ল্যানে যদি এগুলি না রাখা হতো, তাহলে আজকে যে ভালো অবস্থাটা, এই অবস্থায় আমরা যেতে পারতাম না। বিদ্যুৎ খাতের অনেক সফলতা থাকলেও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে জানান গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর এই নির্বাহী পরিচালক। আমরা জানি যে আমাদের বিদ্যুৎ সরবরাহ 99% হয়েছে, কিন্তু মানসম্মত বিদ্যুৎ কিন্তু এখনো আমরা পেতে আরো বেশি সময় লাগবে। বিএনপি সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ খাত পিছিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, সাবধানতার সাথে জ্বালানি খাতের আরো উন্নয়ন করতে হবে। বিদ্যুতের ব্যবহার হচ্ছে বা এনার্জির ব্যবহার হচ্ছে, সেটা কিভাবে সবচেয়ে এফিশিয়েন্টলি করতে পারি আমরা, সেটা আমাদের একসাথে এটাকে এক্সপ্লোর করতে হবে উইথ আদার সেক্টরস। অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তাদের অবহেলায় একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের 10 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বক্তারা জানান, অভিযোগ না থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এমটি মনোয়ারা অয়েল ট্যাঙ্কারকে যমুনা অয়েল কোম্পানির পরিবহন বহরে যুক্ত করা হয়নি। ফলে 22 নাবিককে প্রতি মাসে নিয়মিত বেতন ভাতা সহ অন্য খরচের কারণে সংকটে পড়েছে মনোয়ারা অয়েল। 15 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান বক্তারা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়পুরহাটে ট্রেন বাস সংঘর্ষে নিহত 12, রেলগেটে ছিল না গার্ড, তদন্তে 2টি কমিটি। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেপ্তার 3, কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের দ্বন্দ্বের জের বলছে পুলিশ। স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বিএনপির আঁতাত, মন্তব্য কাদেরের। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা, বললেন হাফিজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।